আ- আ- আকাশ, কিছু লোক আমাদের বাসায় জোর জবরদস্তি প্রবেশ করে ভাঙচুর করছে। কি? কার এত বড় দুঃসাহস? দাঁড়াও, আমি আসি। ওদের তো আজকে হাড় হাড্ডি ভেঙে তবেই ছাড়বো। তুমি সাবধানে থাকো, আমি আসছি। ফোন কেটে বললাম, হাবিব, হাতের সুখ করতে চাইলে আমার সাথে আই। সাফি, তোরাও আই। আমাদের বাসায় কারা যেন প্রবেশ করে ভাঙচুর করেছে। 5 জন ঘুরে যে যার বাইক নিয়ে চলে আসি বাসায়। বাসায় আসতেই দেখি সব কিছু ভেঙে নিচে পড়ে আছে। সোফা উল্টানো, টিভিটা ভাঙা, দামি দামি শোপিসগুলো ভেঙে ফ্লোরে পড়ে আছে। আম্মু আর নাহার ছুটে এলো। ওই লোকগুলো বলেছিল যেন ইরাকে বাসা থেকে বের করে দিই, না হলে বলল আমাদের কারোর জন্য ভালো হবে না। বিভিন্নভাবে হুমকি দিয়ে গেল। বাসার অবস্থা দেখে রাগে ফোনে এত জোরে চাপ দিলাম যে ফোন তুমড়ে গেল। আমার রুমে এলাম, এসে ল্যাপটপ অন করে সিসিটিভি ফুটেজ চেক করছি। এগুলো কে? এদের কাউকেই তো পরিচিত বলে মনে হচ্ছে না। যে হয়ে থাকুক না কেন, এদের থেকে 2 গুণ ওসুল করব। আমাকে চিনে না, ও ভুল লোকের সাথে পাঙ্গা নিয়ে ফেলেছে। এদের অনেক আফসোস করতে হবে। এই ইরা মেয়েটার জন্যই এমন কিছু। এই ইরা মেয়ে সব কিছু জানি, সেই আমাদের সব কিছু বলবে। চল কলেজে। দেখ, মেয়েটাকে কিছু বলিস না, মেয়েটা হয়তো কোনো সমস্যায় পড়ে আছে। কোনো উত্তর না দিয়ে ল্যাপটপ অফ করে উঠে চলে আসি। পিছনে পিছনে 4 জন এলো। খালাম্মা, ভাইজান এই আপাকে কিছু বলবে না তো? যে রাগ ওনার কারণে কত ক্ষতি হয়ে গেল। বলতে পারবো না, কি করবে, মেয়েটার জন্য টেনশন হচ্ছে। একটু পরে কলেজে চলে এলাম। ওনাকে খুঁজতে 3rd ইয়ারের ক্লাসরুমে পেয়ে যাই। ম্যাম, আপনি বেরিয়ে আসুন। আমার কথা শুনে আমার দিকে তাকিয়ে আছে। আপনাকে কি বললাম শুনতে পাননি? আপনি বের হয়ে আসুন। এর আবার কি হলো? দেখি কি বলছে, শুনে আসি। যদি না যায় আর যদি সিন ক্রিয়েট করে, তাহলে সমস্যাটা আমারই। যেই রেগে আছে, নিশ্চয়ই কিছু একটা হয়েছে। টেবিলের উপর বইটা রেখে ক্লাসরুম থেকে বেরিয়ে গিয়ে বললাম, জি বলুন। ওই লোকগুলো কে ছিল? ওটা আমার পার্সোনাল বিষয়, আমি ওটা হ্যান্ডেল করে নিব। আপনাকে কিছু করতে হবে না। ওটা আপনার পার্সোনাল বিষয়ের সাথে সাথে আমারও বিষয় হয়ে দাঁড়িয়েছে। আপনার জন্য ওই লোকগুলো আমার বাসায় গিয়ে ভাঙচুর করেছে। আম্মুকে আর নাহারকে হুমকি দিয়ে এসেছে। বলেছে যেন আপনাকে বাসা থেকে বের করে দিই। আর আপনি বলেন ওটা আপনার পার্সোনাল বিষয়? সরি। কুল কুল, এমনভাবে চিৎকার করে পুরো কলেজকে জানাবি নাকি? চলেন আমার সাথে। ওদের বাসা কোথায় বা কোথায় থাকে দেখিয়ে দিবেন। আমার তো এখন ক্লাস আছে, ক্লাস। ধমক দিয়ে বললাম, রাখেন আপনার ক্লাস। আমার এমন ধমক শুনে কেঁপে উঠলো। হাত ধরে টানতে শুরু করি। ওদের সাহস কত আমার বাসায় প্রবেশ করে ভাঙচুর করে আর আম্মুকে হুমকি দেই। ওদের এক একটার কি করবো নিজেও জানি না। হকি স্টিক নিয়ে আয় তো কেউ। ওনার এমন ধমক খেয়ে চুপচাপ হেঁটে যাচ্ছি। এমন গুন্ডা কেন? বাইরের সকল স্টুডেন্ট আমার দিকে তাকিয়ে। রাগ হচ্ছে, প্লাস ভয়। ভয়ের মাত্রাটাই বেশি। আল্লাহ, আমি কোথায় এসে পড়েছি? এক গর্ত থেকে উঠে দাঁড়াতে দাঁড়াতে আরেক গর্তে এসে পড়লাম। বাইকের কাছে এসে দাঁড় করিয়ে উঠে বসলো। আমি চুপচাপ দাঁড়িয়ে আছি। আমাকে কি নামতে হবে? যদি নামতে হয় তাহলে আপনার জন্য ভালো কিছু হবে না, বুঝতেই পারছেন। আমার কথা শেষ হতেই বাইকের পেছনে উঠে বসলো। তোরা 4 জন আমাকে ফলো কর। আপনি আমাকে রাস্তা দেখিয়ে দেন। তারপর প্রায় 40 মিনিট পর একটা গ্রামে এসে পৌঁছাই। একটা বাসার সামনে দাঁড়িয়েছি। এটা কার বাসা? জি, আমাদের ইউনিয়নের চেয়ারম্যানের বাসা। উনি সকালে কলেজে আমাকে নিতে গিয়েছিলেন। বাইক থেকে নেমে কলিং বেল দিতেই একজন মহিলা মেইন দরজা খুলে দেই। হাবিব, তোর ফোনটা দে। হাবিব ফোন বের করে আমার হাতে দেই। একটা ছবি বের করে দেখিয়ে বললাম, এই ছেলে আপনার কে হয়? মহিলা কিছু বলছে না, ইরার দিকে তাকিয়ে আছে। এই ছেলেগুলোকে, এগুলো তোর নাম? তুই জানিস না আমার ছেলের সাথে তোর বিয়ে ঠিক হয়ে আছে? বিয়ে ঠিক হয়ে যাবার পরেও কিভাবে পরপুরুষের সাথে মেলামেশা করিস? আমি ইরা ম্যামের হাত ধরে ওই মহিলার সামনে দাঁড় করিয়ে দিলাম। এই মহিলার 2 গালে থাপ্পড় দেন। যদি জোরে না মারতে পারেন তাহলে আমি আপনার গালে তার 2 গুণ জোরে মারব। চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আমি ইরা ম্যামের পিছনে দাঁড়িয়ে ওনার হাত ধরে ওই মহিলার 2 গালে 2টা থাপ্পড় দিলাম। থাপ্পড় খেয়ে নিচে পড়ে গেছে। কোনো মেয়ের সাথে কোনো ছেলে থাকলেই সে খারাপ না, তার চরিত্র খারাপ না। এই বুড়ি, তোর ছেলে আমার বাসায় গিয়ে ভাঙচুর করেছে, লাখ লাখ টাকার জিনিস নষ্ট করেছে। তোর ছেলে কোথায় বল? কোথায় রয়েছে? ফোন
ফোন দিয়ে ডাক। আমি কিন্তু পুলিশকে ফোন দিব। তুই কিন্তু একজন রানিং চেয়ারম্যানের বাসায় এসে হুমকি দিচ্ছিস। তোর কোন বাপকে ডাকবি ডাক, তোর কত দূর আমিও দেখবো। আমার কাছে এমবির ফোন নাম্বার আছে, নিবি? ফোন দিব? না, তুই ওর নাম্বার নিয়ে কথা বল। তোর ছেলে কোথায় বল? এই সব কিছু করার জন্য তোকে অনেক আফসোস করতে হবে। আর তুই নষ্টা, তোর বাবা মায়ের কি করি দেখ। তুই কিছু করে দেখ না, তোর হাত কেটে তোর গলায় ঝুলিয়ে দেবো। ফোন দে তোর ছেলেকে। কি হলো, ফোন দিতে পারিস না? এমনভাবে হবে না। নে, ভাঙচুর শুরু কর। তোর বাসায় ভাঙচুর করছে না? যদিও তোর বাসায় মতো মূল্যবান কিছু এখানে নেই। ঠিক বলেছিস, ওই মহিলার মুখ বন্ধ হচ্ছে না। ইরা ম্যামকে জানাই তাই বলে যাচ্ছে, আর ইরা ম্যাম মাথা নিচু করে শুনে যাচ্ছে। ওর এমন শুনে আমি একটা থাপ্পড় দিলাম, থাপ্পড় খেয়ে নিচে পড়ে গেছে আর কান্না করে দিয়েছে। এই তিনটা কার বাইক? কেউ কি আমাদের বাসায় এসেছে? এই, তোরা তাড়াতাড়ি বাসার ভেতরে আয়। আপনাকে এত কিছু বলছে, চুপ করে আছেন কেন? কিছু বলতে পারেন না? তোরা কে? তোদের সাহস কি করে হয় আমার বাসায় প্রবেশ করার আর এমনভাবে ভাঙচুর করার? পিছনে ঘুরে বললাম, তুই সাহসের দেখেছিসটা কি মাদারবোর্ড? তোর সাহস কি করে হয় আমার বাসায় ভাঙচুর করার? ভাঙচুর করেছিস সেটা ঠিক আছে, ভাঙচুর করেছিস সেটা ঠিক ছিল, কিন্তু সব থেকে বড় ভুল করেছিস আমার আম্মুকে হুমকি দিয়ে। 5 জনের মধ্যে 2 জনের অবস্থা তো আগেই খারাপ হয়েছিল, এখন 3 জন আছে। হাবিবকে ইশারা করে মেইন দরজা বন্ধ করতে বললাম, আমার ইশারা পেয়ে দরজা বন্ধ করতে চলে গেল। তুই এখানে? আমি কিন্তু পুলিশকে ফোন দিব। তুই জানিস আমি একজন রানিং চেয়ারম্যান। যাকে খুশি ফোন দে। হকি স্টিক নিয়ে শুরু করলাম মাইর। ও শব্দ হচ্ছে আর মাঝে মধ্যে চিৎকার করছে। 5 জন মিলে এমনভাবে পিটালাম যে মনে হয় না 1 মাসের আগে বিছানা থেকে উঠে দাঁড়াতে পারবে। ওই মহিলা তো আমার পায়ে ধরে কান্না জুড়ে দিয়েছে যেন তার ছেলেকে আর না মারি, কিন্তু আমার রাগ এখনও কমছে না। তাই চেয়ারম্যানকে দিলাম লাথি। আমার লাথি খেয়ে মুখ দিয়ে রক্ত বেরিয়ে গেছে। আমার ছেলেকে ছেড়ে দেন, আর মারবেন না। আর মারলে মরেই যাবে। শোন, তোর পাওয়ার এই ইউনিয়ন পর্যন্ত, তাই এর মধ্যেই তোর পাওয়ার দেখাবি। তোর রেঞ্জ থেকে বেরিয়ে কিছু করতে গেলে এমনভাবেই মাইর খাবি। তুই এবার ভুল মানুষের সাথে পাঙ্গা নিয়ে ফেলেছিস, আর যদি এই মেয়েকে বা তার পরিবারকে বিরক্ত করিস তাহলে এবার তোকে জানেই মেরে ফেলবো। আর বুড়ি, তুই যদি কোনো কিছু করিস তাহলে তোর ছেলেকে হারাবি। এমনভাবে গায়েব করে দিব যে আর কোনোদিনও খুঁজে পাবি না। এই কথা মাথার মধ্যে ভরে নে। তুই এই মেয়ের পিছনে পড়েছিলিস সে পর্যন্ত ঠিক ছিল, কিন্তু তুই সবচেয়ে বড় ভুল করেছিস আমার বাসায় ভাঙচুর করে আর আম্মুকে হুমকি দিয়ে। যা বললাম মনে রাখ। এবার চল যাওয়া যাক। আপনিও আসেন। 6 জন মিলে বাসা থেকে বেরিয়ে এলাম। চেয়ারম্যানের বাড়ির আশেপাশে অনেক লোকজন জমা হয়ে গিয়েছে, সেদিকে খেয়াল না করে ম্যামকে উদ্দেশ্য করে বললাম, আপনার সাথে ঝামেলা কী নিয়ে? জি, আমাকে বিয়ে করতে চেয়েছিল, কিন্তু আমার ওনাকে পছন্দ না। এটা থেকেই এত কিছু। আমার বড় ভাই জুয়া খেলে, চেয়ারম্যানের থেকে অনেক টাকা ধার নিয়ে দেনা করেছে। ভাইয়া এই শর্তে চেয়ারম্যানের থেকে টাকা নিয়েছে যে আমাকে তার সাথে বিয়ে দিবে। বুঝলাম। আপনি কি করতে চাইছেন? আমি কি করব জানি না। অনেকগুলো টাকা পয়সা নিয়েছে, সেগুলো তো দিতে হবে। আব্বা চেষ্টা করছে দেওয়ার, কিন্তু কতগুলো টাকা নিয়েছে? 7 লাখ টাকা নিয়েছে। আমাদের এত সামর্থ্য নেই যে এতগুলো টাকা দিব। আমাদের এমন অবস্থা যে দিন আনে দিন খায়। আমার ছেলেকে মেরে কি করেছি? আম্মা, আমি ওদের ছাড়বো না, কাউকে ছাড়বো না। এর শেষ দেখে তবেই ছাড়বো। ওই ছেলেগুলো অনেক খারাপ, ওদের সাথে কিছু করার প্রয়োজন নেই। তোমাকে আমি হারাতে পারবো না। সত্যি তোমার যদি কিছু হয়ে যায় তাহলে আমি কি করব? আম্মা, আমার কিছু হবে না, আমাকে নিয়ে টেনশন করিও না। বাইকের পিছনে উঠেন। আমি উঠে বসতেই উনিও উঠে বসলো। তারপর ওখান থেকে চলে আসি। তখন থেকে একটা ঘোরের মধ্যে আছি। আমার চোখের সামনে কত কিছু ঘটে গেল, কত নৃশংসভাবে মারলো। এদের একটুও ভয় নেই। সব কিছু আমার এই জুয়ারি ভাইয়ের জন্য হলো। এমনভাবে কেউ কাউকে মারে? শুধু গুন্ডা না, একটা সাইকো। এমন কিছু দেখে ভয় কোনো শব্দই বের হচ্ছে না। এই ছেলের থেকে দূরে দূরে থাকাই ভালো। এমন ডেঞ্জারাস ছেলের থেকে যত দূরে থাকবো ততই ভালো। আপনার বাসা কোন দিকে? কেন? আমার বাসায় কি জন্য যাবেন? আমার বাসায় যাবার কোনো প্রয়োজন নেই। আপনার বাসার রাস্তা বলেন। আমার বাসায় কি জন্য যাবে? আমার ভাইয়াকে কিছু বলবে না তো?
যদি থাকেও এমনভাবে মারে তাহলে তো ভাবতেই কপালে বিন্দু বিন্দু ঘাম জমা হয়ে গেল। আমার আমার বাসায় যাবার প্রয়োজন নেই। রাগাবেন না, নাহলে আপনার জন্য ভালো হবে না। রাস্তা বলেন। আমার ধমক শুনে রাস্তা দেখিয়ে দিতে শুরু করলো। কয়েক মিনিট পর ওনার বাসার সামনে এসে বাইকে ব্রেক করলাম। বাসা ইট দিয়ে গেঁথে, শুধু উপরে টিন চাপানো আছে। কিছু দূরে কিছু সাংবাদিক বসে আছে, মানে কিছু মহিলা বসে রয়েছে। বাইক থামাতেই সবাই তাকিয়ে আছে। ম্যাম নেমে দ্রুত বাসার ভিতরে চলে গেল, এক প্রকার দৌড়ে গিয়েছে। আমরা 5 জন বাইক থেকে নেমে ভিতরে এলাম। বাসার ভিতরে আস্তে আসতেই এক ছেলে দৌড় দিয়ে বাইরে পালিয়ে গেল। ম্যামের কাছে গিয়ে বললাম, ওই ছেলেকে এমনভাবে দৌড় দিল কেন? আমার বড় ভাই পাওনাদার ভেবে দৌড় দিয়েছে। চালাকি করেন আমার সাথে? আপনার মনে হয় আমি ঘাসে মুখ দিয়ে চলি, না আমার কপালে বলদ লেখা আছে? ভাগিয়ে দিয়ে বলেন পাওনাদার ভেবে পালিয়ে গেল। ওর জন্য আমার কত ক্ষতি হয়েছে জানেন? হাতের কাছে পেলে আমার বাসায় যেমনভাবে সব কিছু ভেঙেছে, সেভাবেই তার হাড় ভাঙতাম। বাস্টার্ড, ফোন দিয়ে ডাকেন, নাহলে ভালো হবে না বলে দিলাম। ফোন ছাড়াই গেছে, কিভাবে ফোন দিয়ে ডাকবো? রেগে ম্যামের দিকে তাকিয়ে আছি। আমার চোখ রাঙানি দেখে মাথা নিচু করে নিয়েছে। হাবিব, চল আমরা যাই। আপনি যাবেন না থাকবেন? বাসায় যখন এসেছি তখন এখন থাকবো, বিকেলে শহরে ফিরবো। আপনারা একটু বসুন, চা নাস্তার ব্যবস্থা করি। কোনো উত্তর না দিয়ে ঘুরে চলে আসি। হাতের কাছে পেলে এমন মার মারতাম যে জুয়া খেলা কি সেটাই ভুলে যেত। মা তার গোট, বাপের কিছু নেই, আবার জুয়া খেলে। ম্যামদের তো কিছুই নেই, এই চাকরির জন্য অনেক পরিশ্রম করছে বলতেই হয়। তার জুয়ারি ভাই সব কিছু শেষ করে দিয়েছে। বাসা থেকে বেরিয়ে এসে দেখলাম কি করছে। 5 জনে বাইক স্টার্ট দিয়ে চলে গেল। যেতেই একটা নিঃশ্বাস নিলাম। বাপ রে বাপ, সাংঘাতিক ছেলে। ভাইকে পেয়ে গেলে হয়তো ও চেয়ারম্যানের মতো করে পেটাতো। চেয়ারম্যানের কথা ভাবতেই ভয়ে ভিতরটা কেঁপে উঠছে। কি সাইকো! ছেলেগুলোকে চিনলাম না তো। যেই ছেলে আমার সাথে কথা বলছিল সেটা বাবার বন্ধুর ছেলে। শোনো কি হয়েছে আর কেন এসেছিল। এত কিছু হয়ে গেছে তোর ভাইয়ের জন্য, এত কিছু হচ্ছে, এত বোঝায় কিন্তু শুনতেই চাই না। ভাইকে না ভাগিয়ে দিলে এতক্ষণ কি হতো আল্লাহই ভালো জানেন। তোমাকে বসে বসে এতক্ষণ কাঁদতে হতো। অনেক ডেঞ্জারাস ছেলে, কলেজে সবাই ভয় পায়। এখন কি হবে? তোর মনে হয় চেয়ারম্যান আমাদের ছেড়ে দেবে? নিশ্চয়ই কিছু করবে। চেয়ারম্যানকে বিয়ে করে নে না। ওই লোককে আমার পছন্দ না। তোমার ছেলের জন্য আমি আমার লাইফ নষ্ট করতে পারবো না মা। টাকা না দিতে পারলে চেয়ারম্যান আমাদের কাউকে ছাড়বে না। এখন কি করব আমরা? এই জন্য তোমাদের সাথে কথা বলতে চাই না। কথা বলতে গেলেই এইসব নিয়ে কথা বলবা। আমি বলিনি ওই লোককে বিয়ে করব না। আর আমি টাকার ব্যবস্থা ঠিক করে নিব। টাকা শোধ দেওয়ার পর হয় তোমার ছেলেকে ভালো হয়ে যেতে বলবা, আর না হয় জেলে পাঠাবা। ভেবেছিলাম বিকেলে যাব, কিন্তু আমি এখনই চলে যাব। এমন ম্যাম কোনো উত্তর না দিয়ে বাসা থেকে বেরিয়ে যাই। 40 মিনিট পর বাসায় চলে আসি। এসে দেখি সব কিছু গোছগাছ আর পরিষ্কার করা হয়ে গিয়েছে। আব্বু এসেছে। ইরা কোথায়? কি করেছিস তুই ওই মেয়ের সাথে? ওই মেয়ের সাথে তার গ্রামে গিয়ে চেয়ারম্যানকে ইচ্ছে মতো পিটিয়ে এসেছি। কী হয়েছে আর কেন হয়েছে সব কিছু বললাম। ভাগ্যিস তার ভাইকে পাইনি, না হলে তার ভাইয়েরও চেয়ারম্যানের মতো অবস্থা করতাম। আর ওই চেয়ারম্যানকে এত সহজে ছাড়বো না। আমি সিসিটিভি ফুটেজ এক্ষুনি কমিশনারের কাছে মেইল করব। ও বাঘের কাছেই ঢুকেছে, এত সহজে কি বেরিয়ে যাবে? মেয়েরা তো আসলি, আবার এইসব কেন? তুমি কোনো কথা বলবে না। এত দামি দামি জিনিস নষ্ট করেছে আর এত সহজে ছেড়ে দেবো? ওরে যে জানে মেরে ফেলিনি, এটাই তার জন্য অনেক। ইচ্ছে তো করছিল মেরে ফেলে দিই। তুই আমার ছেলে না আমি তোর ছেলে, সেটাই মাঝে মধ্যে ভাবি। যেখানে আমি তোকে ভয় দেখাবো সেখানে আমাকে তুই ভয় দেখাচ্ছিস। কোনো উত্তর না দিয়ে রুমে এসে ল্যাপটপ অন করে সিসিটিভি ফুটেজটা মেইল করলাম আর লম্বা একটা টেক্সট মেইল করলাম। এগুলো কিনতে আবার কত টাকা লেগে যাবে? বাসা সাজানোর জন্য কত জায়গা থেকে কত কিছু নিয়ে আসা হয়েছিল, কিন্তু ওই মাদারবোর্ড সব কিছু ভেঙে দিয়েছে। এই ছেলেকে সঠিক লাইনে কে যে নিয়ে আসতে পারবে? বউয়ের সাথে যদি এমন করে তাহলে সে 2 দিনও থাকবে না। খালাম্মা, ভাইজানকে সঠিক লাইনে আনতে পারবে এমন কোনো মেয়েই পৃথিবীতে জন্ম নেয়নি। এত রাগ হলে কিভাবে হয়? ভাইজানের তো মুখের থেকে বেশি হাত চলে। রাখবে না কেন? এইসব শপিস
সোফা, টিভি কত দামি দামি ছিল, কিন্তু সব কিছু ভেঙে দিয়েছে। যা হয়ে গিয়েছে সব হয়ে গিয়েছে। এখন ভবিষ্যতে কি কি হবে সেটাই ভাবছি। একটু পরে মেইল এলো। কমিশনার সাহেব মেইল ব্যাক করেছে। আমি শুধু ধন্যবাদ জানিয়ে রেখে দিলাম। নতুন একটা প্রজেক্টের কাজ শুরু করে দিলাম। নতুন একটা ওয়েবসাইটের ডিজাইন তৈরি করছি। তুমি চলে আসলে যে, আকাশ বলল তুমি বিকেলে আসবে। আন্টি, আমাকে মাফ করে দিন। আমার জন্য আপনাদের এত বড় ক্ষতি হয়ে গেল। ইটস ওকে। আবার কোনো প্রবলেম হয়েছে এখনই চলে আসলে যে? জি, আসলে ওই লোককে আমার পছন্দ না। তার সাথে আমাকে বিয়েতে বসতে বলছে। সবসময় এই কথা যদি বলতে থাকে তাহলে কার ভালো লাগে বলুন? আর টাকা দিয়ে দিতে পারলে কোনো সমস্যা হবে না, কিন্তু টাকা দিব কিভাবে সেটাই তো ভাবছি। 7 লাখ টাকা দেব বললেই তো আর দেওয়া হয়ে যায় না। আমি টাকা দিয়ে দিচ্ছি। না না, নিজেকে ছোট মনে করবো না। দয়া বা করুণা করছি না। তুমি বেতন পেলে সেখান থেকে একটু একটু করে দিয়ে শোধ করে দিবা। ব্যাংকের মতো করেই সব ফর্মালিটিস পূরণ করা হবে। তাহলে তো অনেক ভালো হয় আঙ্কেল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভাইজানের সাথে আপার বিয়ে দিয়ে দেন, তাহলেই তো হয়ে যায়। আপা কি কম সুন্দর নাকি? আপার মুখটা কত মায়াবী, নাকটা কত সুন্দর, চোখ দুটোও কত সুন্দর। নাহারের কথা শুনে আব্বু আম্মু আর ম্যাম ওর দিকে তাকায়। আমি পাগল তো যে এমন ডেঞ্জারাস সাইকো ছেলেকে বিয়ে করব। সিঙ্গেল থাকবো সেই ভালো, কিন্তু এমন ছেলেকে বিয়ে? না বাবা না, কখনোই না। তোর মুখ বন্ধ রাখতে পারিস না? এত কথা বলিস কেন? নাহারের কথাই কিছু মনে করবা না। একটু বেশি কথা বলে, তুমি তো জানোই। আমি কিছু মনে করিনি। আপনি যেমন বলবেন সেভাবেই তাহলে হবে। আমি আপনাকে 25,000 করে দিয়ে শোধ করে দিব। যদি লাভের কথা বলেন তাহলে। না না, তার প্রয়োজন নেই। তুমি শুধু আসলটাই দিও। এইসব লাভের প্রয়োজন নেই। চেয়ারম্যান হয়তো এখন হাসপাতালে ভর্তি। নিজ হাতে টাকা দিয়ে আসবা। তাহলে তুমি তোমার রুমে গিয়ে রেস্ট নাও এবং অফিসে যা। ম্যাম তার রুমের দিকে চলে যায় এবং আব্বু অফিসে যাবার জন্য বেরিয়ে যায়। নাহার আর আম্মু রান্নাঘরে যায়। নাহার বলে, খালাম্মা, দেখেন রাজি হয়ে যান। ভাইজানকে ঠিক করতে পারলেই ওই আপাই পারবে। কারণ একজন ম্যাম জানে কিভাবে গাধা স্টুডেন্ট পিটিয়ে মানুষ করতে হয়। এই হিংস্র বাক্যে ঠিক করতে এমন শিকারই প্রয়োজন। তোর মুখটা বন্ধ রাখতে পারিস না? তুই আমার ছেলেকে আমার থেকে বেশি ভালো করে জানিস। তাহলে কোন মেয়ে এমন পারবে বলেন? একে ভাইজানের সিনিয়র এবং কলেজের ম্যাম। একটু হলেও ওনার বিবেকে বাঁধবে। ছোট কোনো মেয়ের সাথে বিয়ে দিলে থাপ্পড় খেয়ে প্রতিদিন একটা একটা করে দাঁত খসে পড়বে। এটাই তো সমস্যা রে নাহার, মুখের থেকে হাত চলে বেশি। এই ভয়েই তো কোনো মেয়েকে এই বাসায় বউ বানিয়ে নিয়ে আসতে ভয় করে। তাই তো বলছি, এই আপাকে বউ বানিয়ে নেন। দেখতে কত মিষ্টি এবং সুন্দর, ওনার ব্যবহারটাও অনেক সুন্দর। যদিও ঠিক বলেছিস, ভেবে দেখতে দে। আর আকাশ কি রাজি হবে বলছিস? তার মেয়ে মানুষের অ্যালার্জি, এমন কথা শুনলে রেগে চিৎকার চেঁচামেচি শুরু করবে। হয়ে গিয়েছে তোমাদের প্ল্যান করা। ভালো মন্দ কিছু রান্না করার কথা বলতে এসে ভালো মন্দ কিছু শুনলাম। নাহার, আজকে তোকে এই চাকরি থেকে আউট করব। ইদানিং দেখছি তুই খুব বেশি কথা বলছিস। আমার কথা শুনে দুজনে অবাক হয়ে তাকিয়ে আছে। নাহার ভয়ে ভয়ে তাকিয়ে আছে। তুই কখন এসেছিস? তোমরা যখন থেকে এমন ইভিল প্ল্যান করছো তখন থেকেই। নাহার, তোর সাহস আছে বলতেই হয়। তোর তো আমি কি করব নিচেও জানি না। রান্নাঘরের ভিতরে আসতেই আমার সামনে এসে দাঁড়িয়েছে। তুই যদি আমার সামনে আসিস তাহলে তোর মাথা ফাটাবো মনে রাখিস। খারাপ কি বলেছি? আর আপনি আমাকে কাজ দিয়েছেন নাকি? খালাম্মা আমাকে কাজ দিয়েছে, বের করলে উনি করবেন। নাহার বুঝি তোমার এই ঘটকালির গুড় আর আমার আম্মুর মনের আশা দুটোতেই আমি জল ঢালছি। আম্মু, তোমাদের এই ম্যামকে যদি এই বাড়ির বউ করার চিন্তা করো তবে জেনে রাখো, বাসর ঘরের বদলে আমাকে সোজা সেন্ট্রাল জেলে দেখতে পাবা। কারণ বিয়ের পরের দিনই আমি ওনাকে খুন করে ফেলবো। ওরে আল্লাহ, ভাইজান আপনি এত ডেঞ্জারাস কেন? বিয়ের আগে খুনের প্ল্যান? তুই চুপ কর নাহার। আর একটা কথা বললে তোকে আজকে চাকরি থেকে নট আউট করে দেব। ভাগ এখান থেকে।
আমি একটা বিরক্তিকর দীর্ঘশ্বাস ফেলে রান্নাঘর থেকে ওয়াশরুমে গেলাম হাত মুখ ধুতে। আয়নায় নিজের চেহারার দিকে তাকিয়ে হঠাৎ বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। মেয়ে মানুষ, ভালোবাসা, ধুর, এই শব্দগুলোর উপর থেকে বিশ্বাস তো 4 বছর আগেই উঠে গেছে। সেই যে নীলিমা, শান্তির মেয়ে, আমার কলেজের প্রথম ভালোবাসা, যে আমার ভালোবাসাকে স্রেফ একটা টাইম পাস ভেবে বড়লোকের ছেলের হাত ধরে চলে গিয়েছিল, সেদিন থেকেই তো এই আকাশের মনটা পাথর হয়ে গেছে। আর তৈরি হয়েছে এই কাপল অ্যালার্জি। বিকেলের দিকে ড্রয়িং রুমে কফি খেতে এসেছি। দেখি ইরা ম্যাম সোফায় বসে কিছু খাতা দেখছেন। আম্মু আর নাহার কেউ আশেপাশে নেই। আমি কফির মগটা নিয়ে ওনার উল্টো দিকের সোফায় বসলাম। আমাকে দেখেই উনি খাতা থেকে চোখ তুলে তাকালেন। ওনার চোখে এখনও হালকা ভয়ের ছায়া। কফিতে চুমুক দিয়ে গম্ভীর গলায় বললাম, ম্যাম, একটা কথা পরিষ্কার করে বলে দিই, আমার আব্বু আপনাকে 7 লাখ টাকা ধার দিয়েছে। তার মানে এই না যে আপনি এই বাড়ির পার্মানেন্ট মেম্বার হয়ে গিয়েছেন। আমি জানি আকাশ, আঙ্কেলের টাকাটা আমি প্রতি মাসে 25,000 করে শোধ করে দেব। সেটা ভালো। আর একটা কথা, নাহার আর আম্মু মাথা খারাপ করে আমাদের দুজনকে নিয়ে কী সব বিয়ের শখ করছে, ওই সব কান দিয়ে শুনবেন না। আর নিজের মনেও কোনো লাড্ডু ফোটানোর দরকার নেই। আমি কোনো ম্যামটামকে বিয়ে করতে যাব না। আপনি তাদের কথা এক কান দিয়ে শুনে অন্য কান দিয়ে বের করে দিবেন। এক্সকিউজ মি, আপনার কি ধারণা আমি আপনার মতো একটা বেয়াদব গুন্ডা আর ডিসিপ্লিনহীন সাইকো স্টুডেন্টকে বিয়ে করার জন্য লাইনে দাঁড়িয়ে আছি? গ্রামে অশিক্ষিত গুন্ডা দেখে শহরে এসেছিলাম একটু শান্তিতে থাকতে। এখানে এসে দেখি আপনি তো ইন্টারন্যাশনাল লেভেলের গুন্ডা। আপনার মতো ছেলেকে বিয়ে করার চেয়ে আমার আজীবন সিঙ্গেল থাকাই ভালো। বুড়ো থাকবো, তবুও আপনাকে বিয়ে করব না। ওনার মুখে ইন্টারন্যাশনাল গুন্ডা শব্দটা শুনে আমার কেমন যেন হাসি পেয়ে গেল, কিন্তু মুখ গম্ভীর করে বললাম, বাহ, বেশ বড় বড় কথা বলতে পারেন তো। কলেজের ক্লাসরুমেও এই ইগোটা ধরে রাখবেন, আমার সাথে পাঙ্গা নিতে আসবেন না। আমি উঠে নিজের রুমে চলে এলাম, কিন্তু মনে মনে ভাবলাম, মেয়েটার সাহস আছে। অন্য মেয়েরা আমার ধমক খেয়ে কেটে দেয়, আর এ ম্যাম আমার মুখের উপর জবাব দিচ্ছে। নিজেকে কি এমন ভাবি বুঝি না, মনে হচ্ছে সে পৃথিবীর শেষ কোনো পুরুষ যে তাকে আমার বিয়ে করতেই হবে। না, দেখতে হ্যান্ডসাম আছে, বডি ফিটনেসও অনেক সুন্দর, অপছন্দের কিছুই নেই, কিন্তু এমন ডেঞ্জারাস ছেলের সাথে বিয়ে? পাগল নাকি? সকালের কথা মনে হতেই ভয়ে কপাল বেয়ে ঘাম বেরিয়ে যায়। ভাবি, খাতা দেখা বাদ দিয়ে কি এমন ভাবছেন? মনে হচ্ছে গভীর কোনো চিন্তা। আপনার প্রবলেম তো প্রায় সলভ হয়েই গিয়েছে, তাই না? একে বিয়ের বিষয়ে ভাবছিল, আর আয়ের মুখ থেকে ভাবি কথা শুনে ম্যামের ফর্সা মুখটা লজ্জায় লাল হয়ে গেল। লজ্জামাখা কণ্ঠে বলল, ভাবি মানে কি সব বলো? না মানে আম্মু আপনাকে এই বাসার বউ বানানোর জন্য চিন্তা ভাবনা করছে, তাই বললাম আর কি। আমি ভাবলাম আপনি হয়তো রাজি হবেন না, কিন্তু আপনি তো দেখি লজ্জায় লাউ ডগার মতো নেতিয়ে পড়ছেন। ভাইয়ার দিকে তাকিয়ে থাকা দেখেই বুঝেছি সামথিং সামথিং, তাই তো? আরে না না না, হঠাৎ কেউ ভাবি বললে লজ্জা তো পাবোই, তাই না? আর আমি কেন তোমার এমন বজ্জাত ভাইকে পছন্দ করতে যাব? তার এই বজ্জাতির কথা মনে পড়লে তাকিয়ে থেকে মনে মনে বকা দিই। আর ভাবি, এমন বাসায় এমন ছেলে কিভাবে পয়দা হলো? বুঝতে পারছি, মুখে স্বীকার করবেন না আর মনে মনে বকা দেন, না অন্য কিছু করেন। জানি সত্যিটা বলবেন, কিন্তু আমি জানি আপনি ভাইয়াকে পছন্দ করেন। আমার ভাইয়া এমনই যে কেউ পছন্দ না করে থাকতেই পারবে না। আরে না না, আমার একটুও পছন্দ না। এমন বজ্জাতকে পছন্দ করার চেয়ে সিঙ্গেল থাকাই ভালো। তা আপনার চেহারাটার অবস্থা দেখেই বুঝতে পারছি। বাই, আপনি আপনার কাজ করেন, আমি গিয়ে একটু রিলস দেখি। এই তো আচ্ছা মুসিবত, মনের ভিতরে কোনো ফিলিংস না থাকলেও মনে হচ্ছে এদের কারণে ফিলিংস জন্ম নিয়েই নেবে। পছন্দ না তা নয়, কিন্তু না, এইসব বাদ দিয়ে এখন খাতা দেখি। পরের দিন সকাল, কলেজের করিডোর দিয়ে হেঁটে যাচ্ছি। এমন সময় যথারীতি প্রীতি তার দলবল নিয়ে হাজির। আজ ওনার পরনে লাল শাড়ি। কি পাথরের ফুল, আজকে তো আমাকে লাল শাড়িতে একদম তোমার বইয়ের মতো লাগছে, তাই না? প্রীতি, তুই কি সকাল সকাল পাগল হওয়ার ওষুধ খেয়ে আসিস, নাকি জন্মগত এমন? সামনে থেকে সর, আমার ক্লাস আছে। সরবো না যতক্ষণ না তুমি বলছো।
লাল শাড়িতে তোমাকে পরীর মতো লাগছে বৌমণি। ততক্ষণ সরবো না। পাশ দিয়ে ম্যাম যাচ্ছিলেন। প্রীতির এমন কথা শুনে দাঁড়িয়ে আমাদের দিকে তাকাই, একটু এগিয়ে এসে বলে, কি হচ্ছে এখানে? ক্লাসের টাইম হয়ে গেছে আর আপনারা করিডোরে দাঁড়িয়ে এসব কি করছেন? প্রীতি, ক্লাসে যাও। আর আকাশ আহমেদ নীল, আপনার কি প্রিন্সিপাল স্যারের রুমে যাওয়ার আবার শখ হয়েছে? ম্যাম, আমরা তো জাস্ট একটু কথা বলছিলাম, আপনি তো রিয়াক্ট করছেন কেন? আকাশ তো আপনার ঘরেই কেউ না। ঘরের কেউ শব্দটা শুনে ইরা ম্যাম আর আমি দুজনেই মনে মনে থতমত খেয়ে গেলাম, কারণ আমরা একই সাথে নিচে থাকি। এই সত্যিটা তো কলেজের কেউ জানে না। কে ঘরের লোক আর কে বাইরের লোক সেটা ওনার ফ্যামিলি বুঝবে। এটা কলেজ আর আমি ওনার টিচার, সো ডিসিপ্লিন মেনটেন করুন। আকাশ, ক্লাসে যান। আমি ম্যামের দিকে একটা রহস্যময় দৃষ্টি দিয়ে ক্লাসের দিকে হাঁটা শুরু করলাম। যাওয়ার সময় প্রীতিকে ফিসফিস করে বলে গেলাম, শাড়িটা সুন্দর, কিন্তু তোকে পেতনির মতো লাগছে। প্রীতি ওখানেই রাগে পা দপাতে লাগলো। এই মুহূর্তে এটা কি হলো? ওদের কথা শুনে আমি দাঁড়িয়ে গেলাম কেন? আমি কি জেলাস ফিল করছিলাম? এই ইরা, তুই কি করছিস এটা? তুই কি সত্যি সত্যি এই বজ্জাতকে পছন্দ করে ফেলেছিস? ক্লাসে গিয়ে জানালার পাশে সিটটাই বসলাম। একটু পরে ম্যাম ক্লাসরুমে ঢুকলেন, রোল কল করছেন। উনি যখনই আমার রোল 3 ডাকলেন, আমি সোজা ওনার চোখের দিকে তাকিয়ে বললাম, প্রেজেন্ট ম্যাম। ওনার চোখ দুটো কেমন চঞ্চল হয়ে উঠল। উনি দ্রুত হাজিরা খাতার দিকে চোখ নামিয়ে নিলেন।